নমস্কার এবং শুভ সন্ধ্যা জানাই সকলকে। আজ সোমবার যথারীতি আমরা একটি নতুন পর্ব নিয়ে ফিরে এসেছি। বিনিয়োগে বসতে লক্ষিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বছরের প্রথম পর্ব সম্প্রচার করতে চলেছি আর কি। গত বছরটা ভালোই মন্দই মিশে কেটেছে বিনিয়োগকারীদের ক্ষেত্রে যদি বলতে হয়। তো এবছরের শুরুতে যে প্রথম দুদিনের বা 3 দিনের যে আমরা সেশন দেখতে পেয়েছি, সেটাতে কিন্তু একটু মানে আশান্বিত হওয়ার কারণ আছে বলে মনে হয়। আহ, বিশেষ করে সাধারণ বিনিয়োগকারীদের, কারণ শুক্রবার যে সেশনটা বন্ধ হয়েছে, সেটা প্রায় 573-74 পয়েন্ট বেড়ে সেন্সেক্স শেষ করেছে 85,700 সামথিং রেঞ্জে। তো তাতে অনেক বিনিয়োগকারীর মুখে হাসি ফুটেছে। তো আমি সরাসরি কৌশিক ঘোষ স্যারের কাছেই চলে যাব। আমাদের যিনি এই বিষয়ে যথেষ্ট মানে আমাদের গাইড করেন প্রথম দিন থেকে, যিনি আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে এবং নতুন বছরে অনেক অনেক নমস্কার। শুভেচ্ছা জানাই। অনেক শুভেচ্ছা সবাইকে নতুন বছরের। তো স্যার, গত বছর যখন নতুন বছর মানে 2025-এর যখন জানুয়ারি শুরু হয়েছিল, সেই সময় বাজার ভয়ঙ্কর রক্তাক্ত ছিল আর কি। তো তারপর থেকে সারা বছর ধরে কি হয়েছে আমরা দেখেছি। তো এবছর শুরুটা একটুখানি আহ, ভালো হয়েছে আর কি, মানে সেই হিসেবে ভালোই হয়েছে। তো বিনিয়োগকারীদের মুখে মুচকি মানে হাসি হলেও একটু হাসি ফুটেছে, অন্তত এটুকু বলা যেতে পারে। তো আপনি কি বলেন, মর্নিং শোজ দ্য ডে, মানে সকাল দেখে কি দিনটা বোঝা যাচ্ছে কেমন হতে চলেছে? জানুয়ারি 2025-এ মার্কেটের যা পরিস্থিতি ছিল, সেটা কিন্তু আরো পতন ঘটেছিল ফেব্রুয়ারি অবধি। তারপর এপ্রিলেও একবার মধ্যখানে একটু উঠে আবার এপ্রিলেও একটা মানে এক লাফে নিচে চলে এসেছিল। সেই আমেরিকান রাষ্ট্রপতি যখন যেদিন উনি অ্যানাউন্স করলেন হুম, লিবারেশন ডে। হুম, হুম, তো এবার একটা অদ্ভুত জিনিস হচ্ছে, সবাই বলে ওই বছরে রিটার্ন খুব ভালো আসেনি, বা হ্যাঁ গত বছরে সেপ্টেম্বর অক্টোবরে লোকজন বলছিল এক বছরে কোনো রিটার্ন আসেনি। হ্যাঁ, সেটা ঠিক। কিন্তু কেউ যদি বিনিয়োগ করে থাকতেন ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি মাসেও বা ফেব্রুয়ারি মাসেও, তিনি কিন্তু বছর শেষে বেশ ভালোই প্রফিটে থাকতেন। হুম, আমি ইন্ডেক্স লেভেলের কথা বলছি, আমি হুম, কোনো স্পেসিফিক স্টকে বলছি না। হুম। আমি পরে আহ, একটু চট করে এই চার্ট দেখিয়ে দেবো, সেখানেই আপনারা বুঝতে পারবেন। তো এবার আরেকটা জিনিস দেখুন, স্টক মার্কেটের একটা বিশেষত্ব হচ্ছে মর্নিং শোজ দ্য ডে। এইটা স্টক মার্কেটের জন্য প্রযোজ্য কিনা আমি এখনো বলতে পারবো না, কারণ কেউ বলতে পারেনি। স্টক মার্কেটের একটা অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে, যখন আপনি ভাববেন উপরে যাচ্ছে তখন দেখবেন নিচে আসছে, আর হুম, যখন ভাববেন নিচে যাবে তখন দেখছেন উপরে আসছে। হুম, তাই জন্যই বলা হয় যে স্টক মার্কেট প্রেডিকশন একটা মানে উম ব্যর্থতা, মানে ব্যর্থতার জিনিস আর কি। মানে আপনার না, স্টক মার্কেট যারা প্রেডিক্ট করে, আমি বলবো দেখুন, তাদের কাজ হচ্ছে প্রেডিকশন করা। কিন্তু সাধারণ বিনিয়োগকারীর কাছে স্টক মার্কেট প্রতিদিন কোথায় যাবে, উপরে যাবে, নিচে যাবে, না সাইডে যাবে, এক বছর পরে কত হবে, সেটা জানতে খুব ভাল লাগে। এটাকে বলে আওয়াজ চারিদিকে, শোরগোল। কিন্তু আসলে দেখতে হবে আপনার নিজের পোর্টফোলিওটা কিরকম অবস্থায় আছে। আপনার পোর্টফোলিও জানুয়ারি 1, 2025-এ ধরে নিন 100 ছিল, সেটা কি জানুয়ারি 1, 2026-এ, এই 26-এ কি কমপক্ষে 107 হয়েছে, 108 হয়েছে, না 93-তে আছে, না 95-তে আছে? এটাই আমাদের দেখতে হয়। মার্কেট কি করছে ওপর নিচ, কারণ আমার পোর্টফোলিওতে কি আছে আর মার্কেট কি আছে, সেটা দুটো ভিন্ন জিনিস। তো আমি বলবো দেখুন, হ্যাঁ একটু ভালো লাগে দেখতে যখন ইন্ডেক্সটা উপরে যায়, নিশ্চয়ই ভালো লাগে। কিন্তু অদ্ভুত কথা হচ্ছে, যদি আপনি দেখেন আমাদের আগের পর্বটা, যেখানে বিভিন্ন মিউচুয়াল ফান্ডের সিইও, সিআইও, ফান্ড ম্যানেজাররা কি কি বক্তব্য রেখেছেন, সেটা একটা সারসংক্ষেপ আমি দেওয়ার চেষ্টা করেছিলাম। সেখানে কিন্তু সবাই বলছেন যে 2026 কিন্তু একটু সামলে, মানে একটু বুঝে শুনে করবেন, মানে ইংরেজিতে যেটা বলে কশাস অ্যাপ্রোচ। সব কেউ কিন্তু বলছে না যে 2026-এ বিরাট রিটার্ন আসবে। প্রথমত হুম, তারা বলতে পারেন না, আর হুম, দ্বিতীয়ত হচ্ছে নিয়ম অনুযায়ীও বলতে পারেন না। হুম, মানে ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট তারা দিতে পারেন না, হুম, প্রথমত, যারা ফান্ড ম্যানেজার। আর দ্বিতীয়ত হচ্ছে তাদের বক্তব্য শুনে আপনারা নিশ্চয়ই বুঝবেন, কোথাও যদি পড়ে থাকেন বা দেখে থাকেন, তারা কিন্তু কোনোদিনই বলেন না যে এটা টাকা রাখলে বিরাট রিটার্ন আসবে, কোনোদিন বলেন না।
ওনারা একটা প্রসেসের কথা বলে, পদ্ধতির কথা বলে। এবং আমার মনে হয়, হ্যাঁ মানে মার্কেট ওপরে গেলে খুব ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে, কিন্তু আপনার বিনিয়োগের পদ্ধতিটা কি, আপনার রিস্ক প্রোফাইলটা কি, রিস্ক প্রোফাইল অনুযায়ী আপনি কি বিনিয়োগ করছেন, সেটা চালিয়ে যান। কেননা ওনারা বলেন দেখুন, ইকুইটি মার্কেটে যোগ দিতে গেলে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে একটু লম্বা মেয়াদে আপনি রেজাল্ট পাবেন, মানে হুম আপনি আপনার রিটার্নটা পাবেন। এই 1 বছর, 1.5 বছর এখানে যদি আপনি রিটার্নের অপেক্ষা করেন, তাহলে কিন্তু অনেক সময় নাও পেতে পারে। এবার হ্যাঁ, হতে পারে যে কেউ একটা দারুণ রিটার্ন পেয়ে গেছে, এখন এখন লোকজন বলছে 1 বছরে সোনা এত দিয়েছে, রূপো এত দিয়েছে। হুম 1 বছর আগে কেউ কেউ বলতে পেরেছিল? পারেনি তো। না এখন সোনার রূপো দেখে সবাই বলবে দিয়ে দে, দিয়ে দে সোনার রূপো, দিয়ে দিন। কিন্তু 1 বছরে যে সোনার উপর জিরো রিটার্ন দেবে না, এটা কোনো গ্যারান্টি আছে? নেই না তো। তাই জন্য সবসময় বলে অ্যাসেট অ্যালোকেশন। আপনার পোর্টফোলিওতে কিছুটা সোনার উপর থাকা দরকার। যেরকম আমরা মডারেট ইয়েতে দেখি 45% ইকুইটি, 45% ডেট, 10% প্রেশাস মেটালস, ওরকম সেটা থাকা দরকার। এবার আপনি গোল্ড ফান্ডে নিন না মাল্টি অ্যাসেট ফান্ডে নেবেন, সেটা আপনার উপর, বা আপনার ডিস্ট্রিবিউটর যিনি বলছেন বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার যিনি বলছেন। তাই জন্য একটা পদ্ধতি বজায় রাখুন। একদিন দুদিনে মার্কেট কি করছে ওপর নিচ কেউ জানে না। এই এখন ধরে নিন ভেনেজুয়েলা নিয়ে এইসব হচ্ছে, হঠাৎ হুম দেখবেন 1 সপ্তাহ ধরে মার্কেট কি হচ্ছে কেউ বুঝতে পারছে না, হতেই পারে। কিন্তু তাই কি লাভ? মানে কোনো লাভ নেই। আপনি বিনিয়োগ করে থাকুন না। রাশিয়া ইউক্রেন যখন হয়েছিল 2022-এ, হুম তারপর থেকে আপনি দেখুন মার্কেট তো উপরেই গেছে, মধ্যেখানে অনেকবার নিচে এসছে, হুম তাই না? তো ওই এটাই মার্কেটের নিয়ম আমার মনে হয়। হ্যাঁ, রোজ আমরা মার্কেট যে দেখি, দেখি বটে, কিন্তু ওটা দিয়ে আমি বলবো আপনার পোর্টফোলিওটা কি সেটা আগে দেখুন। হুম পোর্টফোলিওতে কি রিটার্ন আসছে, কারণ মার্কেটের রিটার্ন আর আপনার পোর্টফোলিওর রিটার্ন এক জিনিস নয়। উৎফুল্ল হতে পারে, এটা অনেকখানি হচ্ছে যে ইন্ডিয়া ক্রিকেট জিতেছে, নিশ্চয়ই হুম ভালো লাগে। আহ, আমি মানে আমরা ভারতীয় ভারতীয় টিম জিতলে নিশ্চয়ই ভালো লাগবে। হুম কিন্তু সেটা হচ্ছে তৎক্ষণিক, কখন ভালো লাগে, তারপর তো আমরা দৈনন্দিন জীবনে চলে আসি না। একদমই ঠিক ওরকমই ওই স্টক মার্কেটে দুদিন খুব ভালো লাগলো, তারপর তো আমাদের নিজেদের আয় করতে হবে, নিজেদের সংসার চালাতে হবে, পড়াশোনা করতে হবে, যাই করি আমরা। ঠিক তো আমি এটা বলবো, হ্যাঁ মার্কেট নিশ্চয়ই ইতিবাচক হলে ভাল লাগে, কিন্তু এটাও ঠিক যে ইতিবাচক নেতিবাচক ছাড়াও মার্কেটে কিন্তু রিটার্ন হয়। যেটা আমি বললাম, আগের বছর যে জানুয়ারি ফেব্রুয়ারিতে যাই আপনি বিনিয়োগ করে থাকবেন, দেখবেন ডিসেম্বর অব্দি ভালো রিটার্নে বসে আছে। হুম ঠিক ঠিক আমি মানে এটা সাম্প্রতিক এই দুদিনের ঘটনার, আমি লাস্ট দুদিনের ঘটনার মধ্যে আরেকটা উল্লেখযোগ্য ঘটনা আছে, মানে বলা যেতে পারে কি এটা আপাতত ট্রেন্ডিংয়েই আছে, যে ফিলিপ গডফ্রে বা আইটিসির কথা যদি বলা যায়, টোব্যাকো স্টক, এবং ট্যাক্স ইম্পোজ হয়েছে, তারপর থেকে শেয়ারের মানে মূল্যটা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, মানে বলা যায় 25% কমে গেছে আর কি, মানে তার বেশি ছাড়া কম নয়। তো আমি যদি আইটিসির কথাই ধরে নিই, আমি ফিলিপ গডফ্রে ছেড়ে দিলাম। প্রথম কথা মনোপলি স্টক, দ্বিতীয় কথা বিরাট বড় সংস্থা এবং লার্জ ক্যাপ কোম্পানি, এবং লার্জ ক্যাপ নিফটি লার্জ ক্যাপের অংশ, নিফটি 100-এর অংশ, এবং একই সঙ্গে সবকটি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডেরও অংশ আমার যদ্দূর ধারণা। তো আহ, যদি আইটিসির এই মানে পতনটা কতটা আহ, নেতিবাচক প্রভাব ফেলবে মার্কেটের উপর এবং মিউচুয়াল ফান্ডের উপর, একই সঙ্গে যদি নেতিবাচক প্রভাব না ফেলে সেটা কিভাবে রিকভার করতে পারে বলে আপনার মনে হয়? তো এই প্রশ্নের উত্তর এবং আগের প্রশ্নের কিছু চার্ট দেখানোর আগে আমি কিছু দাবি ত্যাগ করে নিই। হুম প্রথমত, আমি রিসার্চ অ্যানালিস্ট নই। হুম আমি পরীক্ষা পাশ করেছি ঠিকই, কিন্তু আমি রেজিস্টার করিনি। তাই জন্য আমি স্টক নিয়ে বা এই স্টক নিয়ে আমি কিছু আমি বলতে পারবো না ওরকম ভাবে। আমি যা হুম, বলবো সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড এর সাথে জড়িত কথা। একদমই। আর মিউচুয়াল ফান্ডে মনে রাখবেন, মিউচুয়াল ফান্ডে আপনি এটা মার্কেটের ঝুঁকির উপর নির্ভরশীল। হুম মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে আপনি অফার ডকুমেন্ট পড়ে দেখবেন, এবং অতীতে কি রিটার্ন পেয়েছেন সেটার উপর কিন্তু ভবিষ্যতে রিটার্ন যে পাবেন তার কোনো হুম, গ্যারান্টি নেই। তো এই ঠিক। দাবিটা বললে আমি, আমাকে 1 মিনিট দিন, আমি চার্টটা শেয়ার করি। এটা হচ্ছে নিফটি 50 ইন্ডেক্স।
হুম, আমি আগের প্রশ্নে যেটা বলেছিলাম সেটা আমি চট হুম, করে দেখিয়ে দিই। আমি এটা ডেট রেঞ্জ রাখছি। উম, অক্টোবর 1, 2000 থেকে 2024 থেকে গতকাল অব্দি, পরশু অব্দি, মানে 2 তারিখ অব্দি লাস্ট। এটা হচ্ছে অক্টোবর 1, হুম, এটা হচ্ছে অক্টোবর 1, 2024। হুম, এখানে হচ্ছে 2রা জানুয়ারি 2026। হুম, ঠিক আছে। এবার দেখুন, আমি আমাদের প্রশ্নের আগের প্রশ্ন কি ছিল? জানুয়ারিতে যেরকম অবস্থা ছিল এবারের জানুয়ারিতে অনেক ভালো। হুম, নিশ্চয়ই ভালো। হুম, জানুয়ারিতে এখানে ছিল, এটা হচ্ছে এই- এটা 1লা জানুয়ারি। হুম, 1লা জানুয়ারিতে আগের বছর 1লা জানুয়ারিতে আপনার ক্লোজ হয়েছিল 23,742। হুম, এখন ক্লোজ হলো আপনার 26,328। 328। কিন্তু আপনি যদি জানুয়ারিতেও বিনিয়োগ করতেন, 1লা জানুয়ারিতে, হ্যাঁ, 1লা জানুয়ারিতে আপনি ওই যে 23,000, 23,000 আর 24,000-এর মধ্যে থেকে হুম, আপনি কিন্তু ফেব্রুয়ারিতে অনেকখানি লসে থাকতেন। হুম, কিন্তু তারপর আপনি দেখেন এই জুনের শেষ অবধি আপনি ভালোই প্রফিটে থাকতেন, এবং তারপর একদম। একটু ওপর নিচ করে গেছে বটে, কিন্তু ওপরেই গেছে, হুম, তাই না? তাই জন্য কেউ একদম। যদি বলেন যে 1লা জানুয়ারি 2025-এ মার্কেট তো অবস্থা খারাপ ছিল, কিন্তু মার্কেটের অবস্থা খারাপ বলে তখন কেউ যদি বিনিয়োগ করে থাকতেন তিনি কিন্তু আজকে লাভেই থাকতেন। একদম। আমাদের সাইকোলজির প্রবলেম হচ্ছে যখন মার্কেট খারাপ থাকে আমরা পালিয়ে যাই। মার্কেট মার্কেট যখন নিচে যায় তখন তো ডিসকাউন্টে পাচ্ছি, একদম। তখনই তো আমাদের ঢোকা উচিত। আর মার্কেট যখন উপরের দিকে যায় তখন আমরা আবার দৌড়ে আসি, যখন দামটা বেশি, তাই না? তো ঠিক। এই দেখুন, আমরা এখন পুজোর বাজারের কত করি না, আগে কি ডিসকাউন্ট আসছে তখন গিয়ে আমরা বাজারটা করে নিই 2-3 মাস ঠিক। আগে। ঠিক। চৈত্র সেলে করে নিলাম পুজোর বাজার, ধরে হুম, নিন, ওরকম হুম, আর কি। কেন? কারণ না এখন ডিসকাউন্টে পাচ্ছি। অথচ স্টক মার্কেটে যখন ডিসকাউন্টে পাচ্ছি তখন আমরা আর কিনি না, তখন ভয় ভয়ে পালাতে। পালিয়ে যাই। হুম, হুম, তাই না? তো এবার এটা হচ্ছে নিফটি। এবার আমি আপ- এবার আমি দেখাবো ওই আপনি যে দ্বিতীয় প্রশ্নটা করলেন আইটিসি এবং গডফ্রে ফিলিপ, ওটা টোবাকো স্টক। হুম, প্রথমে আমি দেখাচ্ছি নিফটি এফএমসিজি ইন্ডেক্স। ঠিক আছে। নিফটি এফএমসিজি ইন্ডেক্স হচ্ছে, এফএমসিজি কোম্পানি মানে কি, ফাস্ট মুভিং কনজিউমার গুড, হুম, যেগুলো দৈনন্দিন আমাদের জিনিস কাজে লাগে। ঠিক আছে। এটা দেখুন নিফটি এফএমসিজি ইন্ডেক্স, বিগত 10 বছর, বিগত 10 বছরের, হ্যাঁ, এর মধ্যে প্রধান যে দুটো কোম্পানি আছে, যে দুটো কোম্পানি মিলিয়ে ওয়েটেজ হচ্ছে প্রায় 50%, সেটা হচ্ছে হিন্দুস্তান লিভার আর আইটিসি। হুম, তার মানে হিন্দুস্তান লিভার আর আইটিসি এর উপর নিচের উপর অনেকখানি নির্ভর করে এটা। হ্যাঁ, অন্যান্য কোম্পানিও আছে, আপনার ডাবর ফাবর এগুলো সব আছে, ডাবর ইমামি এগুলো সব আছে, যারা কলগেট পামোলিভ আছে, নেসলে হুম, আছে, এগুলো সব আছে। কিন্তু দুটো কোম্পানি প্রধান এই ইন্ডেক্সে, এইচইউএল আর আইটিসি। ঠিক আছে। এবার আমি একটা কাজ করছি, আমি এখানে এইচইউএল আর আইটিসি দুটো আমি প্লট করছি, এটা বিগত 10 বছরের। হুম, হুম। এবার আমি যদি এটা, এবার দেখুন সময় অনুযায়ী রিটার্ন কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে। এটা আমি প্রথমে শুরু করছি ধরে নিন 25 বছর আগে থেকে। এটা মোটামুটি 25 বছর। 25 বছরে আইটিসি রিটার্ন দেখুন, আর হিন্দুস্তান লিভারের রিটার্ন দেখুন। হুম, হিন্দুস্তান লিভার এটা, আইটিসি এটা। আইটিসি আর নিফটি এফএমসিজি ইন্ডেক্স মোটামুটি একই রিটার্ন দিয়েছে একই পঁচিশ রিটার্ন বছর চলছে। হুম, ঠিক আছে। এটা আমি এবার ধরে নিন 15 বছর করে দিলাম মোটামুটি। এবার দেখুন আইটিসি অনেক কমে গেছে, হুম, হিন্দুস্তান লিভার অনেক বেড়ে গেছে। এবার দেখুন এটা আমি করলাম 10 বছর, এখানেও একই ব্যাপার, আইটিসি হিন্দুস্তান লিভার। এবার 10 বছরে আইটিসি
72% রিটার্ন দেওয়া মানে চক্রবৃদ্ধিতে কিছুই দেয়নি, ঠিক হুম। আছে? আর যদি ধরে নেন এফএমসিজি ইন্ডেক্স 166% 10 বছরে, তাও খুব একটা যে আহামরি কিছু তাও নয়। না তো হুম। হিন্দুস্তান লিভার খুব একটা কিছু দিয়েছে। এবার আমি 5 বছর করছি। এবার আইটিসি দেখুন পুরো ভোল পাল্টে গেছে। হুম। আর হিন্দুস্তান লিভার দেখুন কোনো রিটার্নই নেই। পাঁচ হুম। বছরে 8% মানে জিরো রিটার্ন, সোজা এক্স্যাক্টলি। কথা। ঠিক আছে? তো এবার এই দেখুন এটা এটা আহ, প্রথমত এফএমসিজি কোম্পানি এরা কি, এফএমসিজি কোম্পানিদের বলে ডিফেন্সিভ স্টক। ডিফেন্সিভ স্টক মানে হচ্ছে যেগুলো এর মধ্যে আপনারা, সরি আপনি জিজ্ঞেস করছেন গডফ্রে ফিলিপস না? দাঁড়ান, হুম। গডফ্রে ফিলিপসটাও আমি করে দিচ্ছি। আমি হিন্দুস্তান লিভারটাকে সরিয়ে দিচ্ছি আর গডফ্রে ফিলিপস করে দিচ্ছি। এবার গডফ্রে ফিলিপস দেখুন, এই যে এই লাইনটা হুম। হঠাৎ চচ্চর করে উঠে গেছে। আগে অনেক পর্বে আমি কিন্তু বলেছি যেটা ঊর্ধ্বমুখী প্রচন্ড তাড়াতাড়ি ঊর্ধ্বমুখী সেটা কিন্তু প্রচন্ড তাড়াতাড়ি নিম্নমুখী হবে, হুম। এবং সেটাই হচ্ছে। হুম। এবার ধরে নিন গডফ্রে ফিলিপসকে আমি সরিয়ে দিলাম এক এক মিনিটের জন্য। এবার খালি আইটিসির উপর আমি ধ্যান দিচ্ছি, বিগত 10 বছরের চার্ট এরকম। এবার এর সাথে আমি নিফটির চার্টটা প্লট করছি। নিফটি এখানে, হুম। এফএমসিজি ইন্ডেক্স এখানে, আইটিসি এখানে। এবার স্বভাবতই লোকে বলতে পারেন যে তাহলে আইটিসি কেন কিনবো, কেন ধরে রেখেছে? হ্যাঁ, কেননা এফএমসিজি স্টক হচ্ছে ডিফেন্সিভ স্টক বলে। হুম। এফএমসিজি স্টক হচ্ছে আপনার এমন ব্যবসা এগুলো যে দৈনন্দিন আমাদের যা যা দরকার সেগুলো কিন্তু এই কোম্পানিগুলোই বানায়। হুম। সে আপনার চাল ডাল থেকে শুরু করে সাবান, পেস্ট, মাথার তেল, হ্যাঁ বিভিন্ন জিনিস, আপনার পেন পেন খাতা, হ্যাঁ মশলা। মশলা, সব এগুলো হচ্ছে এফএমসিজি ক্যাটাগরিতে পড়ে। তো এবার আপনি ধরে নিন এই এফএমসিজি ক্যাটাগরি একটা বড় ক্যাটাগরি, কিন্তু এফএমসিজি কিন্তু এফএমসিজি কোম্পানিরা কিরকম করছে সেই অনুযায়ী বোঝা যায় যে দেশের অর্থনীতিও কিরকম করছে। হুম। কেননা প্রত্যেক পরিবার কতখানি মানে কনজিউম করছে, কতখানি কেনাকাটা করছে সেখানে কিন্তু ভালো করে বোঝা যায়। হুম। ঠিক আছে? তাই না, এফএমসিজি একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের অর্থনীতির। এবার ব্যাপার হচ্ছে আইটিসি কেন কম রিটার্ন দিচ্ছে। এবার আইটিসি কম রিটার্ন দেওয়া সত্ত্বেও কেন আইটিসি এত লোকে চর্চা করে। দেখুন আইটিসি একটা অদ্ভুত জিনিস। এবার আপনাকে আমি আরেকটা এক দুটো আরো কোম্পানির আমি চার্ট দেখিয়ে দিচ্ছি র্যান্ডামলি, আমি দেখাচ্ছি। একটা হচ্ছে রিলায়েন্স, সবচেয়ে বড় কোম্পানি। হুম। আচ্ছা, স্টেট ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, কোল ইন্ডিয়া, এতগুলো কোম্পানি দিলাম। এবার দেখুন সবচেয়ে নিচে কিন্তু কোল ইন্ডিয়া। হুম। কোল ইন্ডিয়া কিন্তু নিফটির একটা বড় অংশ, মানে বড় হুম। কোম্পানি। এবং কোল ইন্ডিয়া মনোপলি কোম্পানি। হ্যাঁ। তাই। কোল ইন্ডিয়া তো মনোপলি, কয়লা তো আর একদম। কেউ বিক্রি করতে পারে না, না কোল ইন্ডিয়া ছাড়া। কোল ইন্ডিয়া মনোপলি। এবার দেখুন এটা হচ্ছে 10 বছর। এবার দেখবেন মজাটা, এবার আমি 5 বছরে নিয়ে যাচ্ছি, সব উল্টো পাল্টা হয়ে গেল। হুম। সবগুলো এইখানে চলে এসছে, সবগুলো। খালি কে সবচেয়ে উপরে আছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এইচডিএফসি ব্যাংক যেটা অনেক বড় কোম্পানি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ে এবং নিফটি হুম। ওয়েটেজ অনেক বেশি, ওটা কিন্তু অনেক নিচে আছে। এই হুম। নিফটির মতোই রিটার্ন। তাই জন্য কোন সময় কত বছরে কে কত রিটার্ন দেবে, এবার আমি এগুলো একটু আহ, সরিয়ে দিচ্ছি। কেননা এটা আইটিসি বনাম নিফটি এফএমসিজি, এটা মোটামুটি 5 বছরের এটা চার্ট। ঠিক আছে? হুম। এবার দেখুন আইটিসির বৈশিষ্ট্য কি। আইটিসি একটা বিরাট কোম্পানি। আইটিসির 50% রেভিনিউ আসে হচ্ছে তামাক থেকে, মানে সিগারেট বেচে। হুম। আর বোধহয় 60-65% প্রফিট আসে সিগারেট বেচে। কিন্তু আইটিসি বিগত 10 বছরে যে নন সিগারেট বিজনেস আছে সেটাকে অনেক বাড়িয়ে দিয়েছে, বাড়ি দিয়েছে অনেক ঠিক। বড় হয়ে গেছে। আশীর্বাদের নাম সবাই শুনেছে, ক্লাসমেটের নাম সবাই শুনেছে, মঙ্গলদ্বীপের নাম সবাই শুনেছে, ফিয়ামার নাম শুনেছেন, স্যাভলনের নাম শুনেছেন। এগুলো সব আইটিসি ব্র্যান্ড। হুম। ঠিক আছে? ভদ্রাচলম পেপার বোর্ডস এর নাম হয়তো শোনেননি, কিন্তু ওটাও আইটিসি এর কোম্পানি। ঠিক আছে? আইটিসির একটা বিরাট অংশ এক্সপোর্ট করে। আমি এটা বলছি না, আমি এসব কেন বলছি, কেননা আইটিসির ব্যবসা এত বড়
এবং এত প্রসারিত ব্যবসা হুম, যে একটা জায়গায় ট্যাক্স বসিয়েছে বলে পুরো ব্যবসায়ী ধসে যাবে, প্রথমত সেটা নয়। দ্বিতীয় হুম, কথা বলি, প্রতি বাজেটে আপনাদের কিন্তু মনে আছে, প্রতি বাজেটে এই যে সিগারেটের উপর একটা ট্যাক্স, সেটা কিন্তু হুম, বৃদ্ধি হয়েই যেত, হয়েই হুম, যেত হুম, বছরের পর বছর। তাতে কি আইটিসির কোনো পার্থক্য হয়েছে? হয়নি। কেননা যাদের ধূম্রপান করতে হবে তারা করছেন। আমি প্রায় 25-26 বছর ধূম্রপান করেছি। আমি ধূম্রপান ছেড়ে দিয়েছি আম, প্রায় 8 8 বছরের ওপর হয়ে গেছে। আহ মদ্যপানও, মদ্যপানও এফএমসিজি কোম্পানিতে পড়ে। যারা হুম, মদ্যপান, মদের ওপরও তো অনেক ট্যাক্স না, একদম ট্যাক্স বাড়তেই থাকে। কিন্তু যাদের খাওয়ার, মানে যাদের পান করার, তারা পান করেন। পান আমিও করেন। মদ্যপান করতাম, মানে সোশ্যালি 8 বছরের ওপর ছেড়ে দিয়েছি। তো ব্যাপার হচ্ছে কি, মানে এইটা যে ওই ট্যাক্স হঠাৎ হয়েছে, যে আইটিসি একদম ধসে গেল, হ্যাঁ একটা তো প্রভাব পড়বেই ওটার প্রফিটেবিলিটির উপর। ওদের হয়তো দাম বাড়াতে হবে, দাম না বাড়ালে ওদের প্রফিট কম হবে, হুম, দাম বাড়ালে হয়তো বিক্রি কম হবে, অনেক হুম, কিছু ক্যালকুলেশন আছে। কিন্তু এই কোম্পানি কিন্তু আজকের কোম্পানি নয়। হুম, গডফ্রে ফিলিপসেরও কাছে মনোপলি আছে, ওরা মালবোরো সিগারেট হুম, ডিস্ট্রিবিউট করে ইন্ডিয়াতে। তো এবার দেখুন এখানে সোজা কথা হচ্ছে, যে কোনো স্টক, আপনি যদি আলাদা করে স্টক কেনেন, তাহলে আপনি কি দামে কিনেছেন এবং কিসের জন্য কিনেছেন। আপনি যদি লং টার্মের জন্য কেনেন, তাহলে অনেক স্টক আছে যেগুলো 5 বছর জিরো রিটার্ন দিয়েছে, হুম, তারপরের 5 বছরে দ্বিগুণ হয়ে গেছে। ঠিক। অনেক স্টক এরকম আছে। যেরকম হিন্দুস্তান লিভারই একটা এক্সাম্পল। হিন্দুস্তান লিভারের চার্ট দেখলেন তো, আইটিসির হুম, বিনিময় কিছু কিছু সময় আইটিসি অনেক বেশি রিটার্ন, হিন্দুস্তান লিভার অনেক বেশি রিটার্ন, আলাদা আলাদা সময়। রিলায়েন্সও ওরকম ছিল, অনেক বছর ধরে কোনো রিটার্ন দেয়নি, তারপর চট করে উঠে গেছে। এইচডিএফসি ব্যাংক অনেক বছর ধরে রিটার্ন দেওয়ার পর বিগত 5 বছরে খুব একটা কিছু রিটার্ন দেয়নি। হুম, তো সব স্টকেরই এরকম হয়। কিন্তু এখানে আমরা স্টকের কথা বলছি না, এখানে আমরা মিউচুয়াল ফান্ডের কথা বলছি। হুম, আইটিসির মতো স্টক সব মিউচুয়াল ফান্ডে আছে। লার্জ ক্যাপ বলুন, লার্জ মিড ক্যাপ বলুন, সেখানেও থাকবে। কেননা মিড ক্যাপ স্মল ক্যাপে মনে রাখবেন, আর ফ্লেক্সি ক্যাপে অনেকে, অনেকের কাছেই কিন্তু লার্জ ক্যাপ স্টক থাকে হুম, নিয়ম অনুযায়ী। হুম, একটা নাম করা ফ্লেক্সি ক্যাপের, হ্যাঁ নাম করা ফ্লেক্সি ক্যাপ ফান্ড, তাতে আইটিসির অনেক, মানে ওদের ওদের ফান্ডের যত টাকা আছে তার হুম, মধ্যে আইটিসির অংশ বেশ ভালো। বেশ ভালো হুম, মানে প্রায় 3-4%। অদ্ভুত ব্যাপার কি জানেন, আইটিসি ধসেছে কবে? 1 জানুয়ারি, 2 জানুয়ারি, হুম, তাই তো? আপনার 1 জানুয়ারির ওদের এনএভি 31 ডিসেম্বরের চেয়ে বেশি, আর হুম, 2 জানুয়ারির এনএভি এক হুম, জানুয়ারির চেয়ে বেশি। হুম, তার মানে আইটিসি যে পড়েছে, তার মানে এই নয় যে পুরো মিউচুয়াল ফান্ডই ধসে যাবে যাদের কাছে আইটিসি আছে, কারণ অন্য স্টকও তো আছে, হুম, তাই না? আচ্ছা, দ্বিতীয় কথা বলি, মনে রাখবেন মিউচুয়াল ফান্ড যারা মানে চালান, তারা কিন্তু পেশাদারি ইনভেস্টমেন্ট ম্যানেজার, হুম, এবং এদের নিয়ম কানুন অনেক আছে, যেখানে এদের অনেক কিছু করতে পারেন। হুম, কিছু কিছু জিনিস আছে যেগুলো এখানে, মানে হয়তো আপনারা জানেন, শুনেছেন, মানে এগুলো আমরা নর্মালি করি না, আমরা করি না, রিটেল ইনভেস্টর করেন না। আইটিসি তে কাভার্ড কল বেচে সব মিউচুয়াল ফান্ড। আইটিসি কেন, সব বড় বড় স্টকে কাভার্ড কল খুব সিম্পল। আমার স্টক প্রচুর হয়েছে, প্রচুর দাম বেড়ে গেছে, আমি জানি এটা করবে, ওখানে একটা কল সেল করে আমি বসে থাকি। ওটা নিচে যদি নামে আমার লাভ, যদি না, ঠিক আছে, নো প্রবলেম। তো ওটা ইন্স্যুরেন্স পলিসি থাকে, বুঝতে পারছেন তো? হুম, মোদ্দা কথা, এবার আমি চার্টটা বন্ধ করে দিচ্ছি। মোদ্দা কথা কি, মোদ্দা কথা হচ্ছে আপনার ফান্ডে আইটিসির কতখানি ইম্প্যাক্ট, হুম, সেটাই মোদ্দা কথা, আর কোনো কথা নেই। তাই জন্য আপনার আইটিসি যে কোনো ফান্ডে, তাই একটাই যে শেয়ার আছে তা তো নয়, সব না ফান্ডে, তা তো মিউচুয়াল নেই। ফান্ডে তো অনেক শেয়ার থাকে। হুম, এবার আমি যেটা বললাম নিফটি এফএমসিজি ইন্ডেক্স, হুম, ওটায় কিন্তু সবচেয়ে বড় দুটো হচ্ছে হিন্দুস্তান লিভার, আইটিসি। তাই স্বভাবতই নিফটি এফএমসিজি ইন্ডেক্স পড়েছে। হুম, আপনি দেখলেন তো নিফটি এফএমসিজি ইন্ডেক্সের গ্রাফটা, কখনো পড়েছে কখনো উঠেছে, যেরকম সবার হয়, সব নিফটিরও হয়, যে কোনো স্টকেরও হয়। খালি দেখতে হবে আপনি যখন পড়েছে সবাই ভয়ে পালিয়ে যায়, আর যখন, তখন আপনি কিনেছেন কিনা। হ্যাঁ কিনেছেন কিনা, কিন্তু কতখানি কিনেছেন। হুম, অনেকেই এটা ভাবেন, ও এখন কিনতে বলছে সব কিনে নি, সব পয়সা ঢেলে দিই। ওরকম করতে নেই কোনোদিন। একটা অ্যাসেট অ্যালোকেশন বলে, হুম, সবকিছুর একটা মাপ আছে।
এটা হচ্ছে যেরকম আমি একটা খুব সুন্দর উদাহরণ দিচ্ছি। এখন ঝোলা গুড় আর পাটি সাপটার সিজন। ঝোলা গুড় আর বছরে কোথাও পাবেন না, না। তাই তো? জয়নগরের মোয়া, যেটা আসল জয়নগরের হুম। মোয়া, যেটা ওইখান থেকে আসে, হ্যাঁ, ওটা এই সিজন ছাড়া আর পাবেন না, আর এক হুম। মাস পাবেন। হুম। তার মানে বছরে 2 মাস, 1.5 মাস মেরে কেটে ভালো মোয়া আর ভালো ঝোলা গুড় 1.5 মাস পাওয়া যায়। হুম। বাকি 10.5 মাস তো পাওয়া যায় না। তার মানে কি আমি আজকে প্রতিদিন 1 ডজন করে পাটিসাপটা খাবো, হ্যাঁ, আর 1 বোতল করে ঝোলা গুড় খাবো? হয় না। অসুস্থ হয়ে যাবে। এক্স্যাক্টলি। ঠিক ওরকম ভাবেই এই হঠাৎ শেয়ার পড়লো, এই কেন, বা হঠাৎ এটা ইন্ডেক্স পড়লো, এটা আরে তাহলে তো এখন সব কিনতে হবে, এরকম কিছুই নয়। আপনার পদ্ধতি কি, আপনি কিরকম ভাবে বিনিয়োগ করছেন, সেই পদ্ধতি আপনার জন্য ঠিক, সেটা মনে রাখবেন। সেই পদ্ধতি আপনি বজায় রাখুন। ওর মধ্যে কিছু নিচে যাবে, কিছু ওপরে যাবে, কিন্তু একটা পদ্ধতি বানানো হয় ওই নিচে ওপরের মিশ্রণে আপনার শেষের লাভটা যেন হয়, ব্যাস, আর কিছু নয়। যেরকম আপনি লক্ষ্য করবেন, স্মল ক্যাপ, মিড ক্যাপ লার্জ ক্যাপের চেয়ে অনেক বেশি পড়েছে। হুম। তার আগের 2 বছর কিন্তু লার্জ ক্যাপের চেয়ে অনেক বেশি উঠেও ছিল। হুম। তো এখন এই যে আমি যে আগের পর্বে কি বলেছি, লোকজন কি বলেছে যে লার্জ ক্যাপের দাম কমে এখন বেশ ভালো দামে এসে গেছে, হুম। কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপের দাম কমে এখনো কিন্তু ওটা একটু বেশি দামের আছে। এটা কিন্তু আমি বলিনি, ফান্ড ম্যানেজাররা বলছেন। তার মানে কি, ওনারা বলছেন লার্জ ক্যাপ কেনার মতো দাম ভালো, হুম। কেনার জন্য দাম ভালো। তার মানে এই নয় আপনি সব লার্জ ক্যাপ স্টক কিনে লার্জ নিন, ক্যাপ কিনে ফেলেন, হ্যাঁ সেই। ওরা নয়। পেশাদারি যারা ইনভেস্টমেন্ট ম্যানেজার তাদের উপর একটু ছেড়ে দিন, তাদের উপর ভরসা করুন। তারা লক্ষ লক্ষ কোটি টাকার মানে টাকা ম্যানেজ করে, আপনাদের আমাদের সবার টাকা ম্যানেজ করে। ইপিএফওরও, প্রভিডেন্ট ফান্ডেরও যে ইকুইটি ম্যানেজমেন্ট আছে, হুম। সেগুলো ইন্ডেক্স ফান্ডে তো করে, হুম। আলটিমেটলি তো মার্কেটের উপর নির্ভর করে, তাই না? একদমই। তো তাই জন্য ওদের উপর একটু ভরসা রাখুন। ওনারা তো, ওদের পেশা এটা। মনে রাখবেন, ওদের পারফরমেন্স যদি রেজাল্ট না দিতে পারেন, তাহলে ওদের চাকরি থাকবে না, হুম। বা প্রমোশন হয় না, বা মানে ওদের মায়না বাড়ে না। এই মানে খুব সরল কথা আমি বলছি, পারফরমেন্সের ওপর ওদের সবকিছু করতে হয়, মনে হুম। রাখবেন। ঠিক আছে? তাই জন্য কেউ একটা স্টক করলো, কালকে কোনো আরেকটা স্টক করতে পারে, পরশু আরেকটা স্টক করতে পারে, তাই না? আগের বছর ধরে নিন 4-5 মাস আগে আইটি সেক্টর কি বলা হচ্ছিল, ভারতের আইটি সেক্টর শেষ, এআই সবকিছু নিয়ে নেবে। কেউ যদি 5 মাস আগে আইটিতে বিনিয়োগ করতেন না, স্টকে বা ইন্ডেক্স ফান্ডে, আজকে তিনি কিন্তু ভালোই লাভে বসে থাকবেন। ঠিক। আবার স্মল ক্যাপ, হঠাৎ স্মল ক্যাপ ধস 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 ধস, হুম। সব স্মল ক্যাপ শেষ, স্মল ক্যাপ শেষ, স্মল ক্যাপ শেষ। হুম। হুম। কিন্তু যারা বুদ্ধিমান তারা ঠিক সময় অল্প অল্প করে স্মল ক্যাপ কিনেছেন, ঠিক। তারাও কিন্তু এখন লাভে আছেন। হুম। যেরকম আমি বললাম না, 1লা জানুয়ারি 2025-এ মার্কেট তখন সবার সবাই বিষণ্ণ, মার্কেট পড়ে যাচ্ছে, কি হবে, সব শেষ হয়ে গেল। কিন্তু ওই সময় যিনি কিনেছেন, তিনি কিন্তু 31 ডিসেম্বর 2025-এ লাভবানই ছিলেন। দুটো কথা মনে রাখতে হবে, হুম। দুদিনে উপর নিচ হচ্ছে তাতে কিছু যায় আসে না। লম্বা মেয়াদের জন্য সবাই বিনিয়োগ করে ইকুইটি মার্কেটে, মনে রাখবেন, ইকুইটি মার্কেটে। ঠিক। এবং উপর নিচ যাওয়া কিন্তু মার্কেটের ধর্ম, ব্যাস, এইটুকু মনে রাখলেই হবে। আহ, শেষ করার আগে আবার যথারীতি কয়েকটা আপ্তবাক্য দিয়ে শেষ করব। তো আপনি যেরকম বললেন স্মল ক্যাপের ক্ষেত্রে, আমি একটা ফান্ডের কথা উল্লেখ করতে পারি। আহ, নাম করছি না। স্মল ক্যাপেরই একটি ফান্ড, যেটা আমি 2021 সালে ইনভেস্ট করেছিলাম, লামসাম ইনভেস্ট করেছিলাম। সেটা আমাকে টিল ডেট এখনো পর্যন্ত 111% রিটার্ন দিয়েছে। আমি ওটিকে ধরে রেখে দিয়েছি এখনো চুপ করে, কিছু করিনি আমি ওটা। ওই 111 এখনো পর্যন্ত দিয়েছে। হুম। হুম। 1 বছর আগে কিন্তু ওটা বোধহয় আরো বেশি ছিল। আরো বেশি ছিল, এক্স্যাক্টলি। 2024-এর সেপ্টেম্বরে ওটা আরো বেশি ছিল। অনেক বেশি ছিল। এবার কি অনেক হয় বেশি ছিল। অনেক সময়, আরে তাহলে কমে গেল, তাহলে আমার প্রফিট যা ছিল চলে যাবে, তুমি বিক্রি করে দাও। ওটারও কিন্তু নিয়ম আছে, সবের নিয়ম আছে, কারণ ফান্ড ম্যানেজাররাও কিন্তু প্রফিট বুক করে স্টকে, একদম। একদম। তাই না? সবেরই একটা নিয়ম আছে। আমরা হচ্ছে রিটেল ইনভেস্টর, আমাদের কাছে অত সময় নেই, আমাদের না। কাছে অত ইয়ে নেই যে এত কিছু ভাবার।
সোজা একটা পদ্ধতি করবেন এবং পদ্ধতিটি বজায় রাখবেন, ব্যাস। একদম। তো যেরকম ভাবে আপনারা ডাক্তারের কাছে গিয়ে এরকম বলেন না যে শুনুন ডাক্তার আমার পেটটা খারাপ হয়েছে, একটু এই ট্যাবলেটটা লিখে দিন, আর একটা হজমের ওষুধ লিখে দিন, একটা অ্যান্টাসিড লিখে দিন, আর কি রাতের বেলা একটু ঘুমের জন্য একটু হালকা যদি অসুবিধা হয় একটু চুমা ঢেকুর ওঠে, একটা হালকা একটা গ্যাসোফাস জাতীয় কিছু একটা দিয়ে দিন, বলেন নাকি এরকম ডাক্তারের কাছে গিয়ে? তো আপনি তো ওটা বিশেষজ্ঞ নন, তাই না? ডাক্তার বিশেষজ্ঞ, বোঝেন তিনি, কারণ তিনি ডাক্তারিটা পাশ করেছেন। তো যারা মিউচুয়াল ফান্ড, যারা ফান্ড ম্যানেজ করেন, তারা তো বটেই, যারা মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটর, মানে ধরুন যারা এই বিষয়ে পড়াশুনো করে পাশ করে অ্যামফি থেকে একটি তার সার্টিফিকেট বা তার যোগ্যতার যে প্রমাণপত্র সেটি তিনি পেয়েছেন, শংসাপত্র। তো যখন আপনি ইনভেস্ট করতে যাবেন তাকে আপনি কি ডিকটেট করবেন নাকি তার কথা শুনবেন? এটা একটুখানি সহজ সরল জিনিসটা মাথায় রাখুন, তাহলে আমার মনে হয় ঠিক হবে। মানে টাকা পয়সায় যে কয়েকটা রিলস দেখে যে নিজেদের খুব একটা বেশি বড় বিশেষজ্ঞ যদি ভেবে ফেলেন তাহলে কিন্তু মুশকিল আছে। আমার মনে হয় না, বিনিয়োগে আমি থাকতে গেলে। ওটাই, রজত, আমি জাস্ট 10 সেকেন্ড নিচ্ছি। আগের পর্বে আমি বলেছি, দেখুন ফান্ড ম্যানেজারদের ভিডিও দেখবেন আর হুম। সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখবেন, যারা ইনফ্লুয়েন্সার যাদের বলে, পুরো আকাশ পাতালের পার্থক্য। ফান্ড ম্যানেজাররা কোনোদিন বলে না আমার ফান্ডে করুন কোটিপতি হয়ে যাবেন, কোনোদিন বলেন না। কেউ বলে না, ওরা কেউ বলে ওরা না। খালি বলেন অভ্যাস রাখুন, হুম। একটা শৃঙ্খলা রাখুন, ব্যাস, আর কিচ্ছু না। ঠিক। তো ওটাই কথা, আপনাকে নিয়মিত শৃঙ্খলাবদ্ধভাবে বিনিয়োগ করে যেতে হবে। এটাই একমাত্র রাস্তা আপনার অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করার ক্ষেত্রে। এছাড়া অন্য কোনো উপায় নেই। এটা একদম সহজ সরল সত্য কথা। রবীন্দ্রনাথ যেরকম বলেছেন সত্যের লও সহজে। তা আপনারা এই সত্যটাকে যত সহজে নিতে পারবেন, যত তাড়াতাড়ি নিতে পারবেন, সেটা আপনাদের জন্য লাভবান হবে, মানে আপনাদের ক্ষেত্রে লাভবান হবে। তো লাভে থাকুন, বিনিয়োগে থাকুন। আজকের পর্ব আপাতত এই পর্যন্তই, সামনের পর্বে আবার দেখাবে আপনাদের সঙ্গে। নমস্কার। নমস্কার। আমি শেষ করার আগে বলে রাখি, পরের পর্ব আমরা একটু অন্যরকম করার চেষ্টা করব, এবং সেটা শহরের বাইরে যারা আছেন, জেলায় জেলায় আছেন বিনিয়োগকারী, তাদের জন্য খুব ভালো হবে। ধন্যবাদ। আপনারা অবশ্যই এই এই পর্বটি দেখবেন, সামনের পর্বটি দেখবেন, আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। যারা একটু শহরের বাইরে থাকছেন, যারা ব্যাপারটা ভালো করে বুঝতে চাইছেন, তাদের জন্য খুবই মানে উপকার হবে যে এই এই এপিসোডটি দেখা। তো আপনারা দয়া করে দেখুন, এবং যদি আপনারা কেউ কৌশিক ঘোষ স্যারের সঙ্গে যোগাযোগ করতে চান, আপনাদের স্ক্রিনের নিচে সমস্ত ডিটেলস যা আছে সব কিছু আপনারা দেখতেই পাচ্ছেন। এবং ডেসক্রিপশনেও স্যারের সব কিছু, মানে আপনার তার ইমেল আইডি থেকে শুরু করে ফোন নাম্বার সব কিছু ডিটেলস দেওয়া থাকবে। আপনারা চাইলে তার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। আজকে আপাতত এই পর্যন্তই। নমস্কার। নমস্কার, ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।